Hello everyone, this is Bishwajit Mondol. Welcome to Topaz Group WBCS. এর আগের দুটো ভিডিওতে আমরা ট্যাক্সেশন সিস্টেমের পার্ট 1 এবং পার্ট 2 করেছিলাম এবং আমি বলেছিলাম যে সামান্য একটু পোরশন আমাদের বাকি আছে এবং সেটা নিয়ে আজকে পার্ট 3। যারা এই চ্যানেলে নতুন তাদের জাস্ট বলে দিই, আমি নিতিন সিঙ্গানিয়া স্যারের যে বইটা আছে ইন্ডিয়ান ইকোনমির ওপর, সেই বইটাকে কমপ্লিট করছি এই সিরিজের মাধ্যমে। ইকোনমিক্স নিয়ে তোমার যদি কোনো রকম ভীতি থাকে বা সাবজেক্টটা যদি ভালো না লাগে থাকে তাহলে সেক্ষেত্রে বলবো একদম ফার্স্ট ক্লাস থেকে এই সিরিজের ভিডিওগুলো তুমি দেখো। আশা করি সাবজেক্টটা তোমার ভালো লাগবে এবং তুমি বুঝতে পারবে ইকোনমিক্স জিনিসটা কী এবং তোমার স্কোরও কিন্তু ভালো হবে। তো সেক্ষেত্রে আর টাইম নষ্ট করছি না, আজকে বেশিক্ষণের ভিডিও হবে না। একটা কারণবশত আমি আজকে রেকর্ড দিচ্ছি। নর্মালি তোমার শনি এবং রবিবার দিন বাদ দিয়ে প্রতিদিন রাত 9টার সময় তোমার লাইভ ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে আসি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আজকে রেকর্ড দিচ্ছি। দেখো, আজকে আমরা কিছু এমসিকিউ ডিসকাস করব এবং শেষে গিয়ে যতটা পোর্শন আমাদের বাকি আছে থিওরি ক্লাস সেটা কমপ্লিট করব। এখানে যেহেতু আমি লাইভ করাচ্ছি না তোমাদের, এটা অ্যাকচুয়ালি এই পিপিটিটা লাইভ করানোর জন্যই তৈরি করা হয়েছিল। তো সেক্ষেত্রে লাইভ যেহেতু করাচ্ছি না, আমি প্রত্যেকটা কোশ্চিনের 2 সেকেন্ড টাইম দেব এবং তারপর অ্যান্সার বলবো। তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে বলবে যে ফাইনালি তোমরা কতগুলো অ্যান্সার করতে পারলে। 11টা কোশ্চেন আমি নিয়ে এসেছি, ঠিক আছে? তো মানে এমসিকিউ প্লাস থিওরি দুটোই আমরা কমপ্লিট করব। তো প্রথম কোশ্চিন দেখো, জিএসটি ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া ফ্রম। জিএসটি ভারতবর্ষে কবে থেকে ইমপ্লিমেন্ট হয়েছিল? আমি জিএসটির পুরো হিস্ট্রি তোমাদের বলেছি, কিভাবে জিএসটি অ্যাপ্লাই হয়, কিভাবে জিএসটি আসলো, জিএসটির মূল কনসেপ্ট কী, কী টাইপস আছে, কী বেনিফিট আছে, কী তোমার ডিসঅ্যাডভান্টেজ আছে, সমস্ত কিছু ডিসকাস করেছি পার্ট 2 এর মধ্যে। তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে? এটার অ্যান্সার হবে 1 জুলাই 2017, ঠিক আছে? ক্লিয়ার? আমি তোমাদের বলেছিলাম এই দিনটাকে, অর্থাৎ 1 জুলাইকে কী বলা হয়? এই দিনটাকে বলা হয় জিএসটি ডে। ওকে, পরে কোশ্চিন, ইন ইন্ডিয়া দ্য জিএসটি ইজ বেসড অন দ্য ডুয়াল মডেল জিএসটি অ্যাডপ্টেড ইন। অর্থাৎ ইন্ডিয়ার যে জিএসটি মডেল সেটা কোন দেশ থেকে অ্যাডপ্ট করে আনা হয়েছিল? বলো, কি অ্যান্সার হবে? ইউকে, কানাডা, ইউএসএ না জাপান? তাহলে সেক্ষেত্রে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে কানাডা, ঠিক আছে? বোঝা গেল? ওকে, 3 নম্বর কোশ্চিন, জিএসটি ইজ আ কনজামশনস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বেসড অন। জিএসটি কিসের উপর বেস করে রয়েছে? ডেভেলপমেন্ট, ডিভিডেন্ড, ডেস্টিনি না ডেস্টিনেশনস? বলো, ফটাফট রিপ্লাই দেবে, কারণ আমি সমস্ত কিছু তোমাদের বুঝেছি পার্ট 1 এবং পার্ট 2 এ। আর যতটুকু পোর্শন বাকি আছে আজকে কমপ্লিট করে দেবো। তো থিওরি প্লাস এমসিকিউ দুটোই হচ্ছে। অবশ্যই যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এইরকমই সিরিজ ধরে তোমাদের মাদার যে বুকগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে এটার অ্যান্সার কী হবে? অবশ্যই ডেস্টিনেশন হবে। কেন? কারণ আমি বলেছিলাম যে একটা মার্কেটের মধ্যে একটা চেন কাজ করে। প্রথমে থাকে ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার, প্রডিউসারের পর তোমার যায়, প্রডিউসারের পর তোমার সেটা যায় হোলসেলারের কাছে, ঠিক আছে? তারপর সেটা যায় রিটেলারের কাছে এবং রিটেলারের পর যায় তোমার কনজিউমারের কাছে। এই যে একটা থেকে অন্য একটা ডেস্টিনেশনে আসছে, সেখানে গিয়ে কিন্তু তোমার এর ওপর জিএসটিটা অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? আমি এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে একদম ক্যালকুলেশন করে বুঝিয়েছিলাম। ওকে, পরে কোশ্চিন দেখো, দ্য নাম্বার অফ স্ট্রাকচার ইন ইন্ডিয়া জিএসটি মডেল ইজ 6, 4, 3 না 5? তার মানে বলো, এটা অ্যান্সার হবে বি, মানে এটা 4। কি 4? 4টে জিএসটি টাইপস রয়েছে, আমি এটাও তোমাদের বলেছিলাম। এক হচ্ছে তোমার এসজিএসটি মানে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তারপর হচ্ছে কি সিজিএসটি যেটা হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, তারপর তোমার আইজিএসটি, ঠিক আছে? কি জিনিস কি বৃত্তান্ত এগুলো আমি ডিটেলসে পড়িয়েছি। ইন্টিগ্রেটেড তোমার জিএসটি, তারপর হচ্ছে ইউজিএসটি, ঠিক আছে? যেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরির জন্য যে জিএসটি। তো এই যে হচ্ছে 4টে টাইপ, তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে? বি। পরের কোশ্চিন, জিএসটি রেটস অ্যাপ্লিকেবল অন গুডস অ্যান্ড সার্ভিসেস আর। জিএসটি রেটের যে স্ল্যাব আমি তোমাদের দেখিয়েছিলাম, সেই স্ল্যাবের মধ্যে যে রেটগুলোর কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে এটা অ্যান্সার। বলো, তাহলে কারেন্ট যে স্ল্যাব রয়েছে জিএসটির সেটা কি হবে? ফটাফট বলো, যারা আমার ক্লাস করেছো একদম ফটাফট মেশিনের মতো রিপ্লাই দেবে। তাহলে এটা অ্যান্সার কী হবে? এর অ্যান্সার সি হবে, তোমার 5%, 12%, 18% অ্যান্ড 28%। এবং কিছু কিছু জিনিসের ওপর তোমার জিএসটি অ্যাপ্লিকেবল হয় না। ওকে,
কী জিনিস সমস্ত কিছু আমি বলেছিলাম। 5% আন্ডারে কোন কোন প্রোডাক্টগুলো আসবে, 12% আন্ডারে কোন প্রোডাক্ট আসবে, 18% জিএসটির আন্ডারে কোন প্রোডাক্ট আসবে, 28%-এর আন্ডারে কোন জিএসটি মধ্যে কোন প্রোডাক্টগুলো পড়বে, এভরিথিং। পরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্স ইজ লেভিড অ্যাট দ্য এভরি স্টেজ অফ প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশনের প্রত্যেকটা স্টেজে কোন তোমার ট্যাক্সটা আরোপ হয়, ভ্যাট, ইনকাম ট্যাক্স, কাস্টম ডিউটি না জিএসটি? রাইট অ্যান্সার কী হবে? ওকে, তাহলে এটার অ্যান্সার যারা জিএসটি বলছো তারা ভুল বলছো, এটার অ্যান্সার হবে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কী জিনিস আমি তোমাদের একটু পরেই বলছি। আজকে একটু পোর্শন, আমি বললাম না একটু পোর্শন বাকি আছে, সামান্য অংশ, আজকে কিছু স্পেসিফিক ট্যাক্স সম্বন্ধে একটু ডিসকাস করব আমরা। ওকে, তো এটা হচ্ছে কি ভ্যাট হবে। ওকে, তাহলে পরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফর্ম অফ ইনডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে কোনটা ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল, ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স না সেলস ট্যাক্স? তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে ইনডাইরেক্ট, যদি বলি তাহলে সেলস ট্যাক্স। বাকি যে ট্যাক্সগুলো রয়েছে তিনটে, ইনকাম, ওয়েলথ অ্যান্ড কর্পোরেশন, এগুলো কিন্তু অবশ্যই ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ওকে, পরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সেস আর অ্যাবলিশড বাই দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আসার ফলে কোন ট্যাক্স বা কোন ট্যাক্সগুলো তোমার অ্যাবলিশড হয়ে গেছে, প্রপার্টি ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ভ্যাট না অল অফ দিস? ফটাফট রিপ্লাই করতে হবে, এগুলো আমি বলেছি অলরেডি। তাহলে এর অ্যান্সার কী হবে? সি, মানে ভ্যাট। ওকে, দেখিয়ে দিচ্ছি, শিট, এর অ্যান্সার হচ্ছে ভ্যাট। ওকে, পরে কোশ্চেন দেখো, ইফ টাটা ইম্পোর্ট আ প্রোডাক্ট ফ্রম অ্যাব্রড দেন হুইচ কাইন্ড অফ ট্যাক্স উড বি লেভিড অন ইট, আর টাটা যদি বিদেশ থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে তাহলে তার উপর কোন ট্যাক্সটা আরোপ হবে, ভ্যাট, কাস্টম ডিউটি, ইনকাম ট্যাক্স না কর্পোরেশন ট্যাক্স? ফটাফট বলো, এটাও আমি বলেছিলাম। ওকে, তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে কাস্টম ডিউটি, অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 কোশ্চিন, হোয়াট ইজ মিন বাই ট্যাক্স হ্যাভেন, ট্যাক্স হ্যাভেন কথার অর্থ কী? তোমাদের আমি বলেছিলাম ট্যাক্স টেরোরিজম কী জিনিস, ট্যাক্স হ্যাভেন কী জিনিস, ডাবল ট্যাক্সেশন কী জিনিস, অর্থাৎ ট্যাক্স রিলেটেড বিভিন্ন টার্মোলজিগুলোর সঙ্গে আমি এটা ডিসকাস নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এখান থেকে কোশ্চিন এসছে, ঠিক আছে, এটা ইউপিএসসি প্রিলিমসের কোশ্চিন। এখানে অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে অবশ্যই এ, ঠিক আছে। আ কান্ট্রি হুইচ গিভস ট্যাক্স exemptions to the foreign citizens that there will be a no tax on investing some money in their country, অর্থাৎ কী বলতে চাইছে, এমন কিছু কিছু দেশ আছে যারা কি করে ট্যাক্সের যে পরিমাণ সেটা খুবই সামান্য রাখে বা অনেক সময় সেটা জিরো রাখে। কেন? কারণ তাদের দেশের ইনভেস্টমেন্ট আনার জন্য বা ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য। ওকে, তাহলে সেই দেশকে আমরা কি বলবো, যেখানে ট্যাক্সের পরিমাণ খুবই নমিনাল বা জিরো, তাকে আমরা বলবো ট্যাক্স হ্যাভেন। ওকে, ট্যাক্স টেরোরিজম তার উল্টোটা। ওকে, 11 নম্বর কোশ্চিন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইম্পোজ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এর মধ্যে কোনটা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা ইম্পোজ হয় না, এগ্রিকালচার ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, কাস্টম ডিউটি না সেলস ট্যাক্স? ফটাফট বলো, তোমরা সবাই এর অ্যান্সার জানো। এটার অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এগ্রিকালচারাল ট্যাক্স। ওকে, এগ্রিকালচারাল ট্যাক্স হচ্ছে কি রাইট অ্যান্সার। আর বাকি যে ট্যাক্সগুলো রয়েছে সেই ট্যাক্সগুলো কিন্তু তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার এটাকে ইম্পোজ করে, এগ্রিকালচার ট্যাক্সটা তোমার স্টেট গভর্নমেন্ট। ওকে, আচ্ছা, এইগুলো আমি অলরেডি হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্স ইজ নেচার ইন প্রোগ্রেসিভ, এগুলো আমি এর পার্ট 2 যেটা এসেছিলো সেখানে আমি ডিসকাস করেছি, তাই এগুলো নিয়ে আর যাচ্ছি না, চলে যাব আজকে থিওরি ক্লাসের মধ্যে। ক্লিয়ার? থিওরি ক্লাসে চলে যাব, আমি অলরেডি এগুলো সব পড়িয়ে এসেছি, এগুলো নিয়ে আমি আর ডিসকাস করব না, নাহলে যারা প্রতিদিন ক্লাসগুলো করে তাদের বিষয়টা অনেক বেশি বোরিং লাগবে। ল্যাফার কাপ কী জিনিস, অনেক কিছু ছিল। এবার দেখো পার্ট 3 আজ থেকে মানে আজকে শুরু হচ্ছে, ভালো করে বোঝো, বেশিক্ষণের ক্লাস হবে না, ঠিক আছে, যতটা পোর্শন বাকি আছে আমি সেটা কভার করে দিচ্ছি। এখানে দেখো কিছু অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই কোনটা ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে আসবে, কোনটা ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই এক্সাম্পলগুলো তোমরা মুখস্থ করে নেবে, কারণ অনেক সময় ধরে ধরে কোশ্চিন তোলা হয় যে ক্যাপিটাল গেন ট্যাক্স এটা কোন ধরনের ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স না ডাইরেক্ট ট্যাক্স, তখন তোমাদের বলতে হবে ক্যাপিটাল গেন ট্যাক্স যেটা সেটা হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল, যদিও আমি এর আগে পড়িয়েছি। তো সেক্ষেত্রে দেখো ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে তোমার কী কী আসছে, এখানে আসছে ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ক্যাপিটাল গেন ট্যাক্স, এগুলো কী জিনিস সমস্ত কিছু আমি ডিসকাস করেছি এবং পড়িয়েছি। সিকিউরিটিজ ট্রানজ্যাকশনস ট্যাক্স, তোমার পারকিউসাইজ ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স এটসেট্রা। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কী কী আসবে, যেমন জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, ভ্যালু এডেড ট্যাক্স মানে যেটা ভ্যাট, ওকে,
কাস্টম ডিউটি, এই বিষয়গুলো হচ্ছে কি তোমার, এইগুলো হচ্ছে তোমার ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায় আসবে। তো সেক্ষেত্রে দেখো এগুলো খুবই ভালো করে মাথার মধ্যে রাখবে। আমি এগুলো নিয়ে প্রত্যেকটা ট্যাক্স এখানে আমি আর ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ অলরেডি আমি পার্ট 2-র মধ্যে ডিসকাস করেছি। এবার দেখো কি বলছে, ভেরিয়াস ট্যাক্সেস ইন ইন্ডিয়া অ্যান্ড দেয়ার জুরিসডিকশন, অর্থাৎ কোন ট্যাক্সটা কোন সরকারের অধীনে আসে, এটা নিয়েও কোশ্চিন দেয় তোমাকে, পরীক্ষা বলে দেবে বলো কাস্টমস বা সার্ভিস ট্যাক্স এইটা কোন সরকার আরোপ করে বা কোন সরকারের অধীনে, তখন তোমাদের বলতে হবে এটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনের আন্ডারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমার ইনকাম ট্যাক্স, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, কাস্টমস এগুলো কি সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্সের আন্ডারে আসে। স্টেট গভর্নমেন্ট কিছু ট্যাক্স আরোপ করে, তার মধ্যে সেলস ট্যাক্স, তোমার ভ্যাট, এন্টারটেনমেন্ট ট্যাক্স, টোল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, স্টাম্প ডিউটি, তোমার লাক্সারি ট্যাক্স, ঠিক আছে, তোমার অক্ট্রাইট ডিউটি, তারপর হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স, আর এদিকে প্রপার্টি ট্যাক্স। এটা হচ্ছে একটা লোকাল গভর্নমেন্ট তোমার, বা এটা স্টেট গভর্নমেন্টের ভেতরেই লোকাল গভর্নমেন্টের ট্যাক্সের মধ্যে পড়ে এটা। ঠিক আছে, এবার দেখো ইনকাম ট্যাক্স যদি বলি কি জিনিস, প্রত্যেকটা ট্যাক্স সম্বন্ধে আমি জাস্ট স্পেসিফিকভাবে এবার একটু ডিসকাস করে দিচ্ছি, জাস্ট সামান্য ডিসকাস করছি। অলরেডি আমি এর আগে দুটো পার্টে অনেক কিছু বলে ফেলেছি, ওর মধ্যে এর বাইরে আর কিছু আসবে না। ইনকাম ট্যাক্স কী জিনিস, তুমি যদি একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ইনকাম করো তাহলে তোমার ছাড় আছে, কিন্তু তার বেশি যদি ইনকাম করতে থাকো তাহলে তোমাকে ভারত সরকারকে তার একটা পার্সেন্টেজ দিতে হবে। কত পার্সেন্টেজ সেটা ডিসাইড করে ফাইন্যান্স মিনিস্ট্রি। ঠিক আছে, প্রত্যেকবার বাজেটের সময় এটা কিন্তু বলে দেয়। তো সেক্ষেত্রে দেখো এখানে ইনকাম ট্যাক্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেগুলো অনেক সময় বয়স অনুসারে স্ল্যাবে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখো প্রথম স্ল্যাব ইন্ডিভিজুয়াল, যাদের এজ তোমার 60 ইয়ার্সের কম, ঠিক আছে, ইনক্লুডিং রেসিডেন্টস অ্যান্ড নন রেসিডেন্ট, অর্থাৎ যারা ভারতের বাসিন্দা বা বাসিন্দা না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 60 বছরের যদি কম হয় তাহলে সেক্ষেত্রে তাকে ইনকাম ট্যাক্স পে করতে হবে যদি তার বেতন 2.5 লক্ষ টাকার ওপরে হয়। 2.5 লক্ষ টাকা মানে আপ টু 2.5 লাখ পর্যন্ত তোমাকে কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি তোমার 2.5 লক্ষ থেকে 5 লক্ষ, তুমি তো ট্যাক্স দেবেই, তার সাথে সাথে সরকারের ডেভেলপমেন্ট কাজের জন্য একটা অ্যামাউন্ট তোমাকে দিতে হবে, সেটাই হচ্ছে সেজ। আমি এই নিয়ে ডিটেলসে ডিসকাস করছি কত টাইপের সেজ হয়, কী বৃত্তান্ত সমস্ত কিছু। তো সেক্ষেত্রে 4% সেজও কিন্তু এর উপর অ্যাপ্লিকেবল হয়। তারপর দেখো 10 লক্ষ থেকে বা 10 লক্ষর ওপরে যদি তোমার ইনকাম থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে 30% তোমার ট্যাক্স দিতে হবে, প্লাস তোমার এই যে বললাম 4% সেজ সেটাও কিন্তু ইনক্লুড হবে। ওকে, তারপর দেখো এখানে যদি তোমার বয়স 60 থেকে 80 হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি সিনিয়র সিটিজেনটা আন্ডারে চলে আসবে। সেক্ষেত্রে তোমার 3 লাখ পর্যন্ত, আগেটা ছিল 2.5 লাখ পর্যন্ত, এটা হয়ে গেছে 3 লাখ পর্যন্ত যদি তুমি ইনকাম থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যানুয়াল ইনকামের ক্ষেত্রে তোমাকে কোনো রকম ইনকাম ট্যাক্স পে করতে হবে না। যদি এর ওপরে থাকে তাহলে এই ক্যালকুলেশন ওয়াইজ তোমাকে ইনকাম ট্যাক্স পে করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, অবশ্যই এটা 2020-21-এর যে বাজেট এসেছিল ফিনান্সিয়াল ইয়ার, সেই হিসাবে এই স্লটটা তৈরি করা হয়েছিল। এবারের যে বাজেট এসে সেখানে কিন্তু এর ওপর কোনো চেঞ্জ করা হয়নি, মাথায় রাখবে এই পয়েন্টটা। এরপর সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে বললাম, সুপার সিনিয়র সিটিজেন যাদের বয়স 80-র ওপরে, তারা 5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সের মানে 5 লক্ষ যদি তাদের অ্যানুয়াল ইনকাম থাকে তাহলে 5 লক্ষ পর্যন্ত থাকলে তাদের কোনো রকম ট্যাক্স পে করতে হবে না, কিন্তু 5 লক্ষর ওপর যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ট্যাক্স পে করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তাহলে ট্যাক্স কী জিনিস, ইনকাম ট্যাক্স কী জিনিস বোঝা গেল এবং কীভাবে এগুলো অ্যাপ্লিকেবল হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপর চলে যাব কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি কী জিনিস? কালেক্টেড বাই সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস, অর্থাৎ সিবিইসি এ কী করে? কালেক্ট করে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কাস্টম ডিউটি ইজ লেভিড অন গুডস ইম্পোর্টেড ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপোর্টেড ফ্রম ইন্ডিয়া। অর্থাৎ ধরো তুমি বিদেশ থেকে আজকে কোনো গুডসকে আমদানি করেছো, ঠিক আছে, আজকে ধরো আমেরিকা থেকে, ইউএসএ থেকে তুমি কোনো প্রোডাক্ট তুমি ভারতে নিয়ে এসছো, তাহলে সেক্ষেত্রে তার ওপর কী বসবে? কাস্টম ডিউটি বসবে। ঠিক আছে, তাহলে ফরেন প্রোডাক্টের ওপর একটা কোশ্চিন তোমাদের ছিল যে টাটা, প্রথমেই যখন ডিসকাস করলাম কোশ্চিনগুলো সেখানে ছিল যে টাটা যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে তাহলে সেক্ষেত্রে তার উপর কোন ট্যাক্স বসবে, তখন অ্যান্সার হয়েছিল কাস্টম ডিউটি, মনে আছে? তাহলে সেক্ষেত্রে কি বললাম, বিদেশ থেকে কোনো পণ্য যদি ভারতবর্ষে আসে তার উপর কী বসে? কাস্টম ডিউটি বসে। জাস্ট এইটুকুই মনে রাখো, এর থেকে বেশি ইম্পর্টেন্ট মানে এর থেকে বেশি বিষয় আর নেই, সমস্ত কিছু আমি অলরেডি এর প্রিভিয়াস ক্লাসে বলে ফেলেছি।
এক্সাইজ ডিউটি কি জিনিস দেখো, বলছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। ধরো এর আগেটা আমরা দেখলাম কাস্টম ডিউটি মানে বিদেশ থেকে যদি কোনো পণ্য আমদানি বা রপ্তানি করা হয় সেক্ষেত্রে কাস্টম ডিউটি তার উপর বসে। কিন্তু যখন কোনো তোমার দেশীয় কোনো কোম্পানি কোনো দ্রব্য উৎপাদন করছে তার উপর কি কাস্টম ডিউটি বসে? না, তার উপর বসবে এক্সাইজ ডিউটি। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে এখানে কি বলছে, বলছে দ্য সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স লেভিড অন দ্য দোজ গুডস হুইচ আর ম্যানুফ্যাকচার্ড ইন ইন্ডিয়া। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যেটা দেশের মধ্যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তার উপর যে ট্যাক্সটা বসে সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি। অ্যান্ড আর মিন্ড ফর হোম কনজামশন, অর্থাৎ ওই যে মানে দেশের মধ্যে কনজামশনের জন্য যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তাকে বলছে, তার উপর যে ট্যাক্সটা আরোপ হচ্ছে সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি। ওকে, আমি একটু ফাস্ট বলছি, যাদের অসুবিধা হবে একটু স্লো করে নেবে, ইউটিউবে তোমরা এই অপশনটা পেয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে না এই পিডিএফটা দরকার, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। ওকে, তারপরে কি বলছে, বলছে দেখো ইন ইন্ডিয়া এক্সাইজ ডিউটি ইজ অ্যাপ্লাইড টু দিস গুডস নেমলি পেট্রোলিয়াম ক্রুড, হাই স্পিড ডিজেল, মোটর স্পিড, ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, এভিয়েশন টারবাইন ফিউল, টোবাকো অ্যান্ড টোবাকো প্রোডাক্ট, এর ওপর কিন্তু তোমার এক্সাইজ ডিউটি বসে। পরে কোশ্চিন দেখো, পরের যে ট্যাক্সটা আছে সেটা হচ্ছে তোমার কর্পোরেশন ট্যাক্স, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কর্পোরেশন ট্যাক্স যদি মানে তোমার ধরো একটা কোনো কোম্পানি আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে সরকারকে সরাসরি একটা ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, এখানে সেটাই বলছে দ্য ইনকাম ট্যাক্স আ কোম্পানি পেজ ফ্রম ইটস রেভিনিউ আর্ন বাই ইটস কল্ড কর্পোরেট ট্যাক্স। কোম্পানি ওয়েদার ইন্ডিয়ান অর ফরেন ইজ লিয়েবল টু ট্যাক্সেশন আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। অর্থাৎ 1961-এর যে ইনকাম ট্যাক্স প্রভিশনস, ঠিক আছে, যে অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুসারে কোনো দেশীয় বা বিদেশি কোম্পানি যখন এই ইন্ডিয়াতে বসে ইনকাম করবে তখন তার ওপর একটা ট্যাক্স বসবে। সেটাই বলছে কোম্পানি ওয়েদার ইন্ডিয়ান অর ফরেন ইজ লিয়েবল টু ট্যাক্সেশন, অর্থাৎ তাকে ট্যাক্স দিতেই হবে। ক্লিয়ার, বোঝা গেল? এখানে দেখো যে সমস্ত ডোমেস্টিক কোম্পানিগুলো রয়েছে তারা সেকশন 222A এর মাধ্যমে তোমার ট্যাক্স পে করবে, এবং ফরেন কোম্পানি যেটা সেটা সেকশন 223 এর মাধ্যমে ট্যাক্স পে করবে। ব্যাস, আর কিছু জানার দরকার নেই এখানে। পরের পয়েন্টে চলে যাব, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। আমি অলরেডি ডিসকাস করেছি একদম প্রথম পার্টে। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা জানো যারা প্রথম থেকে ক্লাস করছো। তো সেক্ষেত্রে ডিভিডেন্ড মানে কি, ধরো তুমি কোনো কোম্পানির সিকিউরিটি কিনেছো, মানে ধরো কোনো শেয়ার কিনেছো এবং তাতে তোমার লাভ হলো। ঠিক আছে, কোম্পানি যখন তার ডিভিডেন্ড, কোম্পানি যখন তার প্রফিটটা শেয়ার করে তখন তার উপর একটা ট্যাক্স বসে, সেই ট্যাক্সটা হচ্ছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। ক্লিয়ার? ব্যাংকিং ক্যাশ ট্রানজ্যাকশনস, এটা আমি আগের দিনও বলেছি, ব্যাংকিং ক্যাশ ট্রানজ্যাকশনের উপর যে ট্যাক্স বসে সেটা হচ্ছে ব্যাংকিং ক্যাশ ট্রানজ্যাকশন ট্যাক্স। সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স কি জিনিস, বলছে ট্যাক্স লেভিড অন দ্য ভ্যালু অফ সিকিউরিটি ট্রানজ্যাকশন থ্রু দ্য অর্গানাইজড স্টক এক্সচেঞ্জ ইজ কল্ড সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। অর্থাৎ যখন সিকিউরিটি ট্রানজ্যাকশন হয়, সিকিউরিটি বলতে শেয়ারের, স্টক মার্কেটে তুমি যখন ইনভেস্ট করবে তখন তুমি কিছু শেয়ার কেনাবেচা করবে, তার ওপর যে ট্যাক্সটা বসে, তার ট্রানজ্যাকশনের ওপর যে ট্যাক্সটা বসে সেটা হচ্ছে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। ক্লিয়ার? স্ট্যাম্প ডিউটি কি জিনিস, আমি এটাও আগের দিন বলেছি, এগুলো অলরেডি আগের দিন বলেছি, জাস্ট এখানে আলাদা আলাদা করে তোমাদের বোঝানোর জন্য নিয়ে এসেছি। স্ট্যাম্প ডিউটি কিছুই না, যখন তুমি কোনো জমি কিনছো, ঠিক আছে, তার উপর স্ট্যাম্প ডিউটি বসছে, একটা ট্যাক্স তোমাকে সরাসরি সরকারকে দিতে হচ্ছে। তো এখানে কি বলছে দেখো, স্ট্যাম্প ডিউটি ইজ আ কাইন্ড অফ ট্যাক্স কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট আন্ডার দ্য সেকশন 3 অফ ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1899। ঠিক আছে, বোঝা গেল? ইট হ্যাজ টু বি পেড অন টাইম অ্যাজ এনি ডিলে ইন দ্য পেমেন্ট ইনভাইটস পেনাল্টি। অর্থাৎ তুমি এটাকে টাইম টু টাইম পে করতে হবে, আদারওয়াইজ তুমি এটা তোমাকে পেনাল্টি দিতে হতে পারে। ক্লিয়ার? আর কিছু জানার দরকার নেই, এখানে আমি সমস্ত কিছু লিখে দিয়েছি, পিডিএফ তোমরা পেয়ে যাবে, তোমাদের যদি মনে হয় তোমরা এখান থেকে পড়ে নেবে। যতটা বোঝার দরকার ট্যাক্সটা কী জিনিস আমি ততটা বুঝিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমি অলরেডি আগে ডিসকাস করেছি। পরেরটা দেখো কি বলছে, বলছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্স কি বলছে, ধরো এখানে আমি আগের দিনও বুঝিয়েছি, আজকেও বোঝাচ্ছি। ক্যাপিটাল গেইন ট্যাক্স কি জিনিস, ধরো আজকে তুমি কোনো একটা ফ্ল্যাট কিনলে এবং ফ্ল্যাটটাকে তুমি বিক্রি করছো এবং তার ফলে তোমার 10 লক্ষ টাকা লাভ হলো, তাহলে সেক্ষেত্রে তার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ তোমার ক্যাপিটাল গেইন হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? ক্যাপিটাল গেইন ট্যাক্স এটাকে বলা হয়। নর্মালি যদি কোনো সেই সেম জিনিসটাই কোনো
রিয়েল এস্টেট বিজনেসম্যান সেটাকে করতো, তাহলে সেক্ষেত্রে তাকে ট্যাক্স দিতে হতো না, যেহেতু সে কমন বিজনেসের মধ্যে রয়েছে। রিয়েল এস্টেটদের কারবারই হচ্ছে কি এই ফ্ল্যাট কেনা বেচা, তো সেক্ষেত্রে তাকে এই ধরনের ট্যাক্স দিতে হয় না। কিন্তু তুমি একজন ইন্ডিভিজুয়াল হঠাৎ করে একটা ফ্ল্যাট বিক্রি করে 10 লক্ষ টাকা ইনকাম করলে, তাহলে সেক্ষেত্রে তোমার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স বসবে। সেটাই বলছে এখানে দেখো, ক্যাপিটাল গেইন ট্যাক্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি প্রফিট দ্যাট ইজ রিসিভড through the sale of a capital asset. The profit that is received fall under the income category. ঠিক আছে, therefore tax needs to be paid on the income that is received. অর্থাৎ তুমি যতটা ইনকাম করছো তার উপর তোমাকে পে করতে হচ্ছে। ওকে, পরেরটা দেখো এন্টারটেনমেন্ট ট্যাক্স। জিনিসটা কি? এন্টারটেনমেন্ট ট্যাক্স হচ্ছে বলছে এনি ট্যাক্স লেভিড অন এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ মুভিজ, থিয়েটার্স, ঠিক আছে, অ্যামিউজমেন্টস পার্কস, প্রাইভেট ফেস্টিভ্যালস এটসেট্রা। মানে কি বললো, ধরো কোনো অবসরের জন্য কোনো পার্ক রয়েছে, তারপর যদি কোনো ট্যাক্স বসে, বা কোনো মুভি বা কোনো থিয়েটারে যদি তোমার ট্যাক্স আরোপ হয়, এন্টারটেনমেন্ট পারপোজে যে ট্যাক্সটা আসে সেটাকে বলছে এন্টারটেনমেন্ট ট্যাক্স। ঠিক আছে, ইট ইজ লেভিড বাই স্টেট গভর্নমেন্ট, এটাকে আরোপ করে স্টেট গভর্নমেন্ট আরোপ করে, অ্যান্ড দ্য রেট ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট স্টেট, এবং এটা ডিফারেন্ট স্টেট ওয়াইজ এটা কিন্তু ভ্যারি করে। ক্লিয়ার? তারপর দেখো টোল ট্যাক্স। টোল ট্যাক্স সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। কি বলছে? টোল ট্যাক্স ইজ আ ট্যাক্স ইম্পোজ বাই অথরিটিস ফর ট্রাভেলিং অন এ স্পেসিফিক স্ট্রেচ অফ হাইওয়ে। অর্থাৎ আমরা যখন হাইওয়েতে যাই তখন আমাদের টোল ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, কারণ ওই রাস্তাটা তৈরি করার জন্য সরকারকে খরচা করতে হয়েছে, তাহলে তোমাকে অ্যাজ এ সেই খরচাটা ওঠানোর জন্য সরকার কী করবে? ট্যাক্স নেবে। ওকে, এবং এটাই হচ্ছে কি টোল ট্যাক্স। ক্লিয়ার? এটাই বলা আছে, তোমরা একটু দেখে নেবে, জাস্ট আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিয়ে যাচ্ছি। প্রপার্টি ট্যাক্স কি জিনিস? প্রপার্টি, এ ট্যাক্স ইজ কালেক্টেড অন রিয়েল এস্টেট প্রজেক্টস অ্যালংস উইথ দ্য ল্যান্ড লেভিড বাই দ্য গভর্নমেন্ট ইজ নোন অ্যাজ দ্য প্রপার্টি ট্যাক্স। তোমার যদি 1 কোটি টাকার প্রপার্টি থাকে তার উপর কিন্তু একটা ট্যাক্স তোমাকে সরকারকে দিতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স। সবসময় মাথায় রাখবে ইনকাম ট্যাক্সের সাথে প্রপার্টি ট্যাক্সে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে, কারণ প্রপার্টি থাকা মানেই তোমার বিশাল ইনকাম রয়েছে তা না, সেটা তোমার পূর্বপুরুষের থেকেও তোমার প্রপার্টি আসতে পারে, সেক্ষেত্রে তোমাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু তোমার ইনকামের ক্ষেত্রে তুমি যেমন ইনকাম করবে সেক্ষেত্রে তোমাকে ট্যাক্স দিতে হবে। ক্লিয়ার? এই ছিল সমস্ত বিষয় ট্যাক্স রিলেটেড, আর কোনো কিছু বাকি নেই তোমাদের কাছে, সমস্ত কিছু আমি ডিসকাস করেছি। এরপরও তোমরা কোনো ভালো বই থেকে, আমি অলরেডি 30 থেকে 40টা এমসিকিউ ডিসকাস করেছি তোমাদের সাথে। তোমাদের আরও যদি মনে হয় গুগল থেকে বা কোনো ভালো বই থেকে এমসিকিউ অবশ্যই ডিসকাস করবে, মানে তোমরা একটু প্র্যাকটিস করবে। আশা করি 3টে পার্ট যদি খুব ভালো করে তোমরা ফলো করো বা ভালো করে পড়ো, তোমাদের কোনো কোশ্চিন আটকাবে না। 2-1টা আটকালে সেটা তোমরা নোট করে নেবে খাতাতে। ওকে, আর একটা যাওয়ার আগে লাস্ট বলে দিই যে এই ট্যাক্স বা ট্যাক্সের স্ট্রাকচার এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনেই দেওয়া আছে। তোমরা জানো আমাদের যে পার্ট নাম্বার 12 সেখানে স্টেট এবং তোমার সেন্টারের ফিনান্সিয়াল রিলেশনশিপের কথা উল্লেখ করা আছে, তাই তো? তো সেক্ষেত্রে এই আর্টিকেলগুলো এখানে কিন্তু তোমার বিভিন্ন যে ট্যাক্সের যে স্ট্রাকচার সেটা কিন্তু মেনশন করা আছে। তোমরা একটু জাস্ট গো থ্রু করে নেবে যে কোথায় কোথায় কি বলা আছে। যেমন 264 এটা বাদ দাও, 265-এ বলছে ট্যাক্সেস নট টু বি ইম্পোজ সেভ বাই অথরিটি অফ ল। 266-এ বলছে কনসলিডেটেড ফান্ডস অ্যান্ড দ্য পাবলিক অ্যাকাউন্ট ইন্ডিয়া অফ দিস। এরা এইগুলো লাগবে না, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা লাগবে, তোমরা দেখে নাও। 268 ইম্পর্টেন্ট, ঠিক আছে, 269 ইম্পর্টেন্ট, 270 ইম্পর্টেন্ট, 271 ইম্পর্টেন্ট এখানে, আর হচ্ছে 276, ঠিক আছে, 276 আর 280 ফাইন্যান্স কমিশন। এটা তো পরীক্ষায় এসছে যে ফাইন্যান্স কমিশন কত নম্বর আর্টিকেলে রয়েছে, কারণ কি ফাইন্যান্স কমিশনই স্টেট এবং তোমার ইউনিয়নের মধ্যে যে ওয়েলথ, যে সম্পত্তি সেটা ডিস্ট্রিবিউশন করে, এবং এই ওয়েলথের একটা অংশ কিন্তু তোমার এই ট্যাক্স থেকেই আসে। তো সেক্ষেত্রে ফাইন্যান্স কমিশন 280 এটা একটু মাথায় রাখবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই। অবশ্যই ক্লাসটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক দেবে, ঠিক আছে? তাহলে আজকে আর বেশি বড় করছি না, আজকে আমাদের ট্যাক্স সিস্টেম শেষ হলো। এর পরের দিন আমরা আসবো 5 ইয়ার প্ল্যান, যেটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এবং অবশ্যই সেটা আমি লাইভ নিয়ে আসবো। ক্লিয়ার?